ওয়ালাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করতেছি এইচএসসির জন্য ওয়ান শট এমসিকিউ ক্লাস। আজকে আমরা পড়ব প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আধা ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক, যতক্ষণই ক্লাসটা করাই আমি চেষ্টা করব এই সময়ের মধ্যে তোমাদের এই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের থেকে কি টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসে সেগুলো সম্পর্কে একটা কমপ্লিট তোমাদেরকে ধারণা দেওয়ার। ঠিক আছে, সবাই জয়েন করে ফেলো। এই একটা ক্লাস থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা এবং পরীক্ষায় আশা করি অনেকগুলো কমনও পাবা। সো সবাই জয়েন করে ফেলো। আর ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। সবাই জয়েন করে ফেলো। আমরা একটু সময় নিব, সবাই জয়েন করুক। আচ্ছা, সবাই জয়েন করো ততক্ষণে। আমি এগুলো একটু সাজাই। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস কোথায় গেল? হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, ধারাবাহিকতা। কি ব্যাপার, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস কই গেছে? দাঁড়াও, আমি একটু খুঁজি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ডুপ্লিকেট। দাঁড়াও, মুভ। সবাই জয়েন করো, আমি ততক্ষণ এগুলো সাজাই। হ্যাঁ, গুড, এই তো পেয়ে গেছি। আচ্ছা, সবাই জয়েন করো। দাঁড়াও, আমরা একটু সময় দাও আমাকে। হ্যাঁ, আমি সেটিংগুলো ঠিক করে শুরু করে দিচ্ছি। আচ্ছা, যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দাও। হ্যাঁ, আর কে কোন কলেজ থেকে দেখতেছো এটা একটু বলো। তোমরা বিভিন্ন কলেজ থেকে ক্লাস দেখলে আমার ভালো লাগে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করতেছি। মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে শুরু করতেছি ওয়ান শট এমসিকিউ ক্লাস। এটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের উপর। শোনো, এই ক্লাসটাতে আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু এমসিকিউ দেখানোর, যে কিভাবে তোমরা অ্যান্সার করবা, কোথা থেকে এমসিকিউ গুলো আসে। এই পুরো অধ্যায়টা ক্লাস করার কমপ্লিট করার আমি চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ অনেক উপকার পাবা। ঠিক আছে,
দেখো ভাইয়া, প্রথম কোশ্চেনে আমরা চলে আসছি। পৃথিবীর সমস্ত প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত? খেয়াল করো, এখানে বলেছে পৃথিবীর সমস্ত প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত। জগৎ মানে কিন্তু পর্ব না, জগৎ মানে হচ্ছে কিংডম। পৃথিবীর যতগুলা আহ, জীবন আছে, মানে জীবিত জিনিস আছে, তাদেরকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছিল, 5টা কিংডমে ভাগ করা হয়েছিল। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আরেকটা আছে, ওটার নাম লেখে নাই, এটা হচ্ছে ফানজাই। তোমরা ক্লাস 9-10 এটা পড়ে আসবা যে পৃথিবীতে যাদের যাদের জীবন আছে, জীবিত যে সকল জিনিস আছে, তাদের সবাইকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছিল, তাদেরকে বলে পঞ্চরাজ্য। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 5টা। তো এগুলার মধ্যে প্রাণীকে কোন জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখো ভাইয়া, অ্যানিমেলিয়া, এনিমেল কথাটার মানে কি বলো তো? এনিমেল কথাটার মানে হচ্ছে প্রাণী। কাজেই পৃথিবীর সমস্ত প্রাণী এনিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। সঠিক অ্যান্সার 4। ক্লিয়ার? বেশি কঠিন হয়ে গেল? দেখছো, এগুলো সবগুলোই সহজ। হ্যাঁ, জাস্ট তোমার কাজ হচ্ছে একটু মনোযোগ দিয়ে অপশনগুলো টেস্ট করে দেখা। এইবার তারপরে কি আসছে দেখো, যে অঞ্চলে প্রজাতির বৈচিত্র্য বেশি থাকে তাকে কি বলে? যে অঞ্চলে প্রজাতির বৈচিত্র্য বেশি থাকে তাকে কি বলে? রেড জোন, গ্রিন জোন, বায়োম নাকি হটস্পট? এই কোয়েশ্চেনটা হুবহু বই থেকে তুলে দিছে। আসো আমরা যদি দেখি, প্রাণী বৈচিত্র্য মানে কি বলতো? দেখো, প্রাণী বৈচিত্র্য, পৃথিবীতে বিভিন্ন কোটি কোটি টাইপের প্রাণী আছে, এদের মধ্যে বৈচিত্র্য আছে, বিভিন্নতা আছে, এদেরকে বলে প্রাণী বৈচিত্র্য। তো প্রাণী বৈচিত্র্য 3 ধরনের: জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। এটা মনে রাখবা। এবার এখানে একটা কথা লেখা আছে, প্রজাতিগত বৈচিত্র্য যেই জায়গায় বেশি তাদেরকে বলা হয় হট স্পট। যেই এলাকায় প্রজাতিগত বৈচিত্র্য বেশি থাকে তাকে বলে হট স্পট। ওকে, তাহলে আসো, আমরা পেয়ে গেলাম যে অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি থাকে তাকে কি বলে ভাইয়া? হট স্পট। সঠিক অ্যান্সার কি? হট স্পট। ডান। হ্যাঁ, রিমি, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া আক্তার, নিহা, বাঁধন, দেবনাথ, এই তো অনেকেই ক্লাস করতেছো। মিষ্টি, তোমরা একটু কষ্ট করে ফ্রেন্ডদের মেনশন দাও। হ্যাঁ, তোমরা যত বেশি জন ক্লাস করবা আমার তত ভালো লাগবে ক্লাস করাইতে। নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? এই যে নয় কথাটার দিকে আলাদাভাবে গুরুত্ব দিবা। পরীক্ষায় এই যে নয় কথাটা থাকে, স্টুডেন্টরা এটা খেয়ালই করে না। প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, আমরা একটু আগেই পড়লাম, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। এই 3টা হচ্ছে প্রকারভেদ। হ্যাঁ, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। হটস্পট কোনো বৈচিত্র্য না, বরং এই প্রজাতিগত বৈচিত্র্য যেই এলাকায় বেশি থাকে তাকে বলে হটস্পট। এটা আমরা একটু আগেই দেখলাম না, বলো? এই যে এখানে দেখলাম যে প্রাণী বৈচিত্র্য 3 প্রকার: জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। শেষ। যেই সব জায়গায় 3টা করে পয়েন্ট থাকবে সেগুলো অবশ্যই ভালো করে মনে রাখবা, কারণ এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। এগুলো সঠিক অ্যান্সার, হটস্পট হবে না। ক্লিয়ার? এই যে এটা লাল। আরজিনা, আরজিনা দেখতেছে। আচ্ছা দেখো, তারপরে কি? প্রাণী বিজ্ঞানের জনককে, এই যে আমরা জুলজি পড়তেছি, তো জুওলজি বা প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে, এটা সরাসরি মনে রাখবা, অরিস্টটল। হ্যাঁ, এটা মনে রাখবা, এটা পরীক্ষায় আসে। এই মিস্টার অ্যারিস্টটল অনেক কিছুর জনক। হ্যাঁ, আচ্ছা, বলো তো লিনিয়াস কিসের জনক? এই মিস্টার লিনিয়াস, সে দ্বিপদ নামকরণের জনক। দ্বিপদ নামকরণের জনক, শ্রেণীবিন্যাসের জনক। তারপরে স্লেজেল, স্লেজেল কিসের জনক বলো তো? স্লেজেল হচ্ছে ত্রিপদ নামকরণের জনক। আর ডারউইন কিসের জনক? ডারউইন হচ্ছে বিবর্তনবাদের জনক। এই যে সবগুলোই আমরা মনে রাখবো। প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের জনক, শ্রেণীবিন্যাসের জনক। এটা তোমার ক নাম্বারে আসতে পারে? শ্রেণীবিন্যাসের জনককে লিনিয়াস, ত্রিপদ নামকরণের জনক হচ্ছে স্লেজেল, আর বিবর্তনবাদের জনক হচ্ছে ডারউইন। এখানে একটা এমসিকিউর কনফিউশন ক্লিয়ার করে দেই, বিবর্তনবাদের জনক ডারউইন, কিন্তু ভাইয়া বিবর্তনের জনক হচ্ছে, এই শুধু বিবর্তনের জনক হচ্ছে এম্পেডোক্লিস। এটা মনে রাখবা,
এটা পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা ভুল করে। ডো ক্লিস, এই কয়েকটা নাম মনে রাখো, পরীক্ষায় ঘুরে ফিরে এগুলাই আসে। হ্যাঁ, এমপেডোক্লিস হচ্ছে বিবর্তনের জনক, আর ডারউইন হচ্ছে বিবর্তনবাদের জনক। ওকে, আচ্ছা। এ জেড রিনা, এসএসসি এর বইতে ছিল। হ্যাঁ, ভেরি গুড। অ্যারিস্টটল, রিনা হচ্ছে এইচএসসি 27 ব্যাচ। আচ্ছা, রিনা তুমি কোন কলেজ, তোমার জেলা কোনটা বলো তো? এই যে দ্বিপদ নামকরণের জনক কি, চলে আসছে, বলো তো, এটা কমেন্ট করো। দ্বিপদ নামকরণের জনক কে? এটা সবাই কমেন্ট করো, একটু আগেই পড়াইলাম। ত্রিপদ নামকরণের জনক কে? এটাও একটু আগে পড়াইলাম। ত্রিপদ নামকরণের জনক হচ্ছে স্লেজেল। কোন পর্বের প্রাণীরা ছিদ্রযুক্ত? কোন পর্বের প্রাণীরা ছিদ্রযুক্ত মানে এদের সারা শরীরে ছিদ্র থাকবে। হ্যাঁ, ধরো এইটা একটা প্রাণী, এই প্রাণীর সারা দেহে ছিদ্র 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 থাকবে। হ্যাঁ, খেয়াল করো, এই যে পরি কথাটা আছে না, এই পরি বা পোর কথাটার মানেই হচ্ছে ছিদ্র। কাজেই পরিফেরা পর্বের প্রাণীরা ছিদ্রযুক্ত। ওকে, গাজীপুর, রিনা হচ্ছে গাজীপুর থেকে ক্লাস করতেছে। রিনা, তোমার বন্ধু বান্ধব নাই? ওদেরকে একটু মেনশন দাও, সবাই ক্লাস করি আমরা। দাঁড়াও, ওয়েট করো। এই যে এগুলা দাগানো দেখতে পাচ্ছ না, এগুলা হচ্ছে আমি পেইড ব্যাচে পড়াইছিলাম নেফ্রন 2.0-তে। মোহাম্মদ লোমান আহমেদ বাপ্পি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি ভালো আছো? এই যে দেখো, আমরা যে 9টা প্রধান পর্ব আছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এরকম 9টা পর্বের নাম জানো তোমরা? তো এই পরিফেরা পর্বের পোর কথাটার মানে হচ্ছে ছিদ্র, বা পরি মানে ছিদ্র। সো পরিফেরা মানে ছিদ্রাল প্রাণী বা ছিদ্রযুক্ত প্রাণী, এটা হুবহু লেখাই আছে, এরা হচ্ছে ছিদ্রযুক্ত প্রাণী। এই যে এদের শরীরে অনেকগুলা ছিদ্র থাকবে। হ্যাঁ, এই যে দেখো, ছিদ্র 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 এগুলা থাকবে। আচ্ছা, তাহলে ছিদ্রযুক্ত প্রাণী হচ্ছে পরিফেরা। পরিফেরা পর্বের ছিদ্রগুলাকে কি বলে? এই যে পরিফেরা হচ্ছে ছিদ্রযুক্ত প্রাণী, এই ছিদ্রগুলাকে অস্টিয়া বলে। হ্যাঁ, এটা মেইন বইয়ে লেখা আছে। এই যে দেখো, কামাল সাহেব কি অবস্থা, ক্লাস নিচ্ছে। দেহ প্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। মানে এই যে পরিফেরা পর্বের প্রাণীদের দেহে যে অসংখ্য ছিদ্র থাকে, এগুলাকে বলা হয় অস্টিয়া। ওকে, তাহলে পরিফেরা পর্বের ছিদ্রগুলাকে কি বলে ভাইয়া? অস্টিয়া। ক্লিয়ার? আচ্ছা, এই ওটা লিখছো, কেউ বলনি তো, কমেন্ট করো। তোমাদের একটা কোয়েশ্চেন দিলাম না, দ্বিপদ নামকরণের জনককে? এই যে মানুষের নাম হচ্ছে কি, হোমো স্যাপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। এই একটা কয়টা পদ? 2টা পদ। এই দ্বিপদ নামকরণের জনক হচ্ছে লিনিয়াস। তাহলে দ্বিপদ নামকরণের প্রবর্তককে, দ্বিপদ নামকরণের জনককে ভাইয়া? লিনিয়াস। বুঝছো? হোমো স্যাপিয়েন্স। এবার তোমার কমেন্টে করো তো, দেখি কে কে জানো বাঘের বৈজ্ঞানিক নাম কি। বাঘের বৈজ্ঞানিক নাম কি, দ্বিপদ নাম কি বাঘের? এটা কমেন্ট করো। হ্যাঁ, হ্যাঁ, ক্যারোলাস লিনিয়াস। রিনা, ভেরি গুড, তুমি তো ভালো পারো। অধিকাংশ সামুদ্রিক কোন পর্বের প্রাণী? অধিকাংশ সামুদ্রিক হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। ঠিক আছে, কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? এখানে একটা কনফিউশন চলে আসে। দেখো, এই 2টা কোয়েশ্চেন পরীক্ষায় অনেকবার আসছে, এই জন্য পাশাপাশি দিয়ে রাখছি। অধিকাংশ সামুদ্রিক কোন পর্বের প্রাণী? পরিফেরা পর্বের প্রাণী। কিন্তু সকল প্রাণী সামুদ্রিক হচ্ছে একাইনোডার্মাটা, এটা মনে রাখবা ভাইয়া, একটু মনে রাখো। অধিকাংশ সামুদ্রিক পরিফেরা পর্বের প্রাণী, কিন্তু সকল প্রাণী সামুদ্রিক হচ্ছে একাইনোডার্মাটা পর্বের। এটা হুবহু বইতে লেখা আছে, দাঁড়াও দেখাই। এই যে একাইনোডার্মাটা পর্ব, এই পর্বে লেখা আছে যে সকল সদস্য সামুদ্রিক। দেখো, সকল সদস্য সামুদ্রিক, দেখতে পাচ্ছ? একাইনোডার্মাটা পর্বের সকল সদস্য হচ্ছে সামুদ্রিক। জান্নাতুল ফেরদৌসি আপু, কেমন আছো? কোন জেলা থেকে ক্লাস করতেছো তুমি? আচ্ছা,
তাহলে এই দুইটা কোয়েশ্চেনে কনফিউশন রাখা যাবে না। তোমরা করবা কি, যেই টাইপের কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে কনফিউশন হয়, এগুলো একটু খাতায় নোট করে রাখবা, যে অধিকাংশ সামুদ্রিক পরিফেরা, এগুলো বোর্ডে আসছে তোমাদের, হ্যাঁ? আচ্ছা। আর সকল প্রাণী সামুদ্রিক একাইনোডার্মাটা, এটা পরীক্ষায় আসলে অনেকেই ভুল করে ফেলবে। জান্নাতুল ফেরদৌসি বলেছে বাঘের বৈজ্ঞানিক নাম পেনথেরা টাইগ্রিস। ভেরি গুড, ভালো বলছো। আচ্ছা, স্পঞ্জোসিল নামক গহ্বর পাওয়া যায় কোন প্রাণীদের মধ্যে? স্পঞ্জোসিল, শোনো, এই সিল কথাটার মানে হচ্ছে গহ্বর। সিল মানে হচ্ছে গহ্বর। গহ্বরের আরেক নাম ফাঁকা জায়গা। আচ্ছা, এই যে এই জায়গায় দেখো, দাঁড়াও এগুলা একটু মিশায় ফেলি, হ্যাঁ? এখন দেখো ভাইয়া, এই যে পরিফেরা পর্বের আমরা শুনেছি, শিখছি যে পরি মানে হচ্ছে ছিদ্র। পরিফেরা পর্বের এই পোর মানে হচ্ছে ছিদ্র। তো যেই সকল, এই প্রাণীদের মধ্যে অনেকগুলা ছিদ্র 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 থাকবে। তো এই যে এই স্পঞ্জটাকে আমরা চিনি না সবাই, স্পঞ্জের দেহে অনেক ছিদ্র থাকে, রাইট? হ্যাঁ। কাজেই পরিফেরা পর্বের প্রাণীদেরকে স্পঞ্জ বলা হয়। কি বলা হয় ভাইয়া? পরিফেরা পর্বের প্রাণীদের কি বলা হয়? স্পঞ্জ বলা হয়। জাকিয়া, জাকিয়া আলম জোবা, ঠাকুরগাঁও থেকে। ওকে। সঞ্চিতা ফারদিন তুলি, তুলি তুমি কোন জেলা থেকে ক্লাস করতেছো? আচ্ছা, তাহলে এই যে যাদের শরীরে অনেকগুলা ছিদ্র থাকবে তাদেরকে কি বলে ভাইয়া? স্পঞ্জ বলে, কারণ স্পঞ্জের শরীরে অনেক ছিদ্র। কাজেই পরিফেরা, এদের শরীরে যেহেতু অনেক ছিদ্র, এদের আরেক নাম হচ্ছে স্পঞ্জ। এখন সিল মানে গহ্বর। সিল মানে কি ভাইয়া? গহ্বর। সিল মানে হচ্ছে গহ্বর বা ফাঁকা জায়গা। তাহলে এই স্পঞ্জের শরীরে যে ফাঁকা জায়গা থাকবে ভিতরে, আমরা যদি খেয়াল করি যে এইটা একটা স্পঞ্জ, এইটা একটা স্পঞ্জ। তো এই স্পঞ্জের শরীরে মানে একটা প্রাণী, এই প্রাণীর শরীরে অনেক ফাঁকা জায়গা আছে। এই সিল মানে ফাঁকা জায়গা বা গহ্বর। তাহলে স্পঞ্জের ফাঁকা জায়গাকে বলবো স্পঞ্জোসিল। সঠিক কিনা বলো? স্পঞ্জের ফাঁকা জায়গাকে বলবো স্পঞ্জোসিল। তাহলে স্পঞ্জের ফাঁকা জায়গাকে আমরা বলবো স্পঞ্জোসিল। তাহলে স্পঞ্জ যেন কাদের বলা হয়? পরিফেরা পর্বের প্রাণীদের স্পঞ্জ বলা হয়। কাজেই সঠিক অ্যান্সার হচ্ছে স্পঞ্জোসিল নামক গহ্বর পাওয়া যায় পরিফেরা পর্বের প্রাণীদের। ক্লিয়ার? এটা বইতেও লেখা আছে, এই যে দেখো চিত্রতে লেখা ছিল স্পঞ্জোসিল নামক গহ্বর পাওয়া যায়। দেহের ভিতরে স্পঞ্জোসিল নামক গহ্বর পাওয়া যায়, বইতে এই যে হুবহু লেখা আছে। ঠিক আছে, এই ক্লাস কি ভালো লাগতেছে তোমাদের? বুঝতেছো আমার পড়ানো? এইবার দেখো, আমি তোমাদের জন্য কোয়েশ্চেনগুলো এমন ভাবে সাজাইছি, এগুলো করতে কিন্তু আমার অনেক সময় লাগছে, যে পরীক্ষায় যাতে তোমাদের কনফিউশন না হয় সেভাবেই আমি কোয়েশ্চেনগুলো করেছি। যে স্পঞ্জোসিল নামক গহ্বর পাওয়া যায় কোন পর্বের প্রাণীদের? পরিফেরা। পরের কোয়েশ্চেন, সিলেন্টরন নামক গহ্বর পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? এই সিলেন্টরন আমরা পাবো, এটা একটা গহ্বর, কোন পর্বের প্রাণীতে আমরা সিলেন্টরন পাবো? শোনো, 1 নাম্বার পর্বের নাম পরিফেরা, 1 নাম্বার পর্ব। 2 নাম্বার পর্বের নাম নিডারিয়া। নিডারিয়া 2 নাম্বার পর্বের নাম হচ্ছে নিডারিয়া, 1 নাম্বার পর্বের নাম পরিফেরা। তো নিডারিয়া পর্বের উদাহরণ হচ্ছে হাইড্রা। তোমরা কি হাইড্রাকে চিনো? না চিনলেও সমস্যা নাই, আমি তোমাদেরকে হাইড্রা দেখাচ্ছি। হাইড্রা নিয়ে আসতে হবে, দাঁড়াও হাইড্রা আনতেছি। এই যে আমরা একটা হাইড্রাকে নিয়ে আসলাম। এই যে এটা একটা হাইড্রা, বুঝছো? তো আসো ওই হাইড্রাকে যদি আমরা দেখি, এই যে এই প্রাণীটা দেখো, এই প্রাণীটার এখানে ভিতরে একটা ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে একটা হাইড্রা।
এই হাইড্রার দেহের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ফাঁকা জায়গাকে বলা হয় সিলেন্টরন। এই ফাঁকা জায়গাকে বলা হয় সিলেন্টেরন। আচ্ছা, লিখলাম না। তাহলে এই সিলেন্টরন নামক ফাঁকা জায়গা পাওয়া যায় হাইড্রাতে। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে? এটা মনে রাখবা। মোহাম্মদ শফিকুল, প্যারাডক্স মিজান, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, ভেরি গুড। তুমি তো অনেক ভালো জানো। সিলেন্টরনের আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। আচ্ছা, এইবার বলেছে মেসোগ্লিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? মেসোগ্লিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? আগে আমাদের জানতে হবে মেসোগ্লিয়া কি। এই যে আমরা নিডারিয়াতে চলে আসলাম। নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, মেট্রিডিয়াম, অনেকগুলো। হ্যাঁ, তো নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা। তো হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী কয় স্তরী প্রাণী ভাইয়া? দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী মানে হচ্ছে এদের দেহে দুইটা কোষ স্তর থাকবে। একটা কোষ স্তর থাকবে এইদিকে, আরেকটা কোষ স্তর থাকবে। দাঁড়াও, আমি যদি একটু ইজি করে দেখাই, যে এরা যখন ছোট বাচ্চা অবস্থায় থাকে তখন এই একটা কোষ স্তর, বাইরের দিকে আরেকটা কোষ স্তর হইলো। হ্যাঁ, এই কোষ স্তরগুলা থেকে কি তৈরি হয়? বিভিন্ন অঙ্গ তৈরি হয়। কি তৈরি হয় ভাইয়া? বিভিন্ন অঙ্গ তৈরি হয়। এই যে আমাদের হাত পা তৈরি হয়েছে এরকম কোষ স্তর থেকে। তো হাইড্রার শরীরেও হাত পার মতো আছে না? এই যে একটু আগে যে আমরা দেখলাম, একটু আগে আমরা দেখছি না যে হাইড্রার শরীরে দেখো এই যে এগুলা হাতের মতো। হ্যাঁ, কোর্সিকা বলে এগুলাকে। তো হাইড্রার শরীরে ওই হাত পা গুলা আছে। তো এই যে আমাদের হাইড্রার শরীরেও এরকম হাত পা আছে, ঠিক না? হ্যাঁ, ওই অঙ্গগুলা তৈরি হয়েছে এই কোষ স্তর থেকে। তো হাইড্রার কোষ স্তর দুইটা। এই ভিতরের স্তরকে বলে গ্যাস্ট্রোডার্মিস। এই গ্যাস্ট্রো মানে পেট বা ভিতরে। আমাদের পেটের ভিতরে ব্যথা হইলে আমরা বলি না যে গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে? হ্যাঁ, এই গ্যাস্ট্রো মানে পেট বা ভিতর। তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া এই ভিতরের স্তরটার নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস। আর এই বাইরের স্তরটাকে আমরা বলতেছি এপিডার্মিস, কারণ এপি কথাটার মানে বাইরে, আর এই ভিতর মানে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এই দুইটার মাঝখানে আরেকটা স্তর থাকে যেটাতে কোনো কোষ থাকে না। এই জন্য এটাকে বলা হয়েছে অকোষীয় স্তর। এই জন্য এটাকে বলা হয়েছে অকোষীয় স্তর। এই অকোষীয় স্তরটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। এই অকোষীয় স্তরের নাম হচ্ছে কি ভাইয়া? মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়া কই থাকে? এই যে দেখো, এই বাইরের স্তর আর ভিতরের স্তরের মাঝখানে আরেকটা অকোষীয় স্তর থাকে, ওটাকে বলে মেসোগ্লিয়া। আচ্ছা, আমি একটা কাজ করে দেই। নিডারিয়া পর্বের কোন কোন বৈশিষ্ট্য তোমার মনে রাখতে হবে আমি সেগুলো তোমাদেরকে দাগায় দিচ্ছি। হ্যাঁ, দেখো, তোমরা মনে রাখবা যে নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তরী। একটার নাম এপিডার্মিস, আরেকটার নাম গ্যাস্ট্রোডার্মিস, এবং দুইটার মাঝখানে থাকে মেসোগ্লিয়া। শেষ। এদের নেমাটোসিস নামক এক ধরনের বিশেষ কোষ থাকে এবং দেহ গহ্বরকে সিলেন্টরন বলে। এদের পলিপ ও মেডুসা দশা দেখা দেয়। তোমাদের খ নাম্বারে কোয়েশ্চেন আসবে না? শোনো ভাইয়া, তোমাদের খ নাম্বারে কোয়েশ্চেন আসবে। খ না, সরি, খ বলতেছি কেন, গ নাম্বারে কোয়েশ্চেন আসবে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য লেখো। তখন তোমরা এই কয়েকটা বৈশিষ্ট্য লিখবা। কি লিখবা? যেটা দ্বিস্তরী, এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, দুইটা স্তর থাকে, মাঝখানে মেসোগ্লিয়া থাকে, নেমাটোসিস থাকে, সিলেন্টরন থাকে, পলিপ আর মেডুসা দশা দেখা দেয়। শেষ। ফুল মার্ক পেয়ে যাবা। আচ্ছা ভাইয়া, লাইভ কখন শুরু করছেন? এই তো ভাইয়া 23 মিনিট হয়ে গেল। দেখো, আমি তোমাদেরকে গ ঘ শেখাই দিচ্ছি যে এগুলো পরীক্ষায় আসবে। হ্যাঁ, যাই হোক, তাহলে মেসোগ্লিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীদের? মেসোগ্লিয়া পর্বের মেসোগ্লিয়া পাওয়া যায় নিডারিয়া পর্বের প্রাণীদের। নিডারিয়া উদাহরণ কি? উদাহরণ হচ্ছে হাইড্রা। উদাহরণ, নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা, জেলিফিশ, মনে রাখবা। ঠিক আছে, নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা, জেলিফিশ। ওকে, তাহলে মেসোগ্লিয়া পাওয়া যায় কোথায় ভাইয়া? এই যে সি নিডারিয়া, বানান কিন্তু মনে রাখবা, নিডারিয়া বানান হয় সি দিয়ে। সি নিডারিয়া। পরেরটা বলেছে শিখাকোষ কোথায় পাওয়া যায়? আচ্ছা, এই অ্যান্সারগুলো করার জন্য আমাদেরকে পরের টপিকে যাইতে হবে। পরের টপিকের নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস।
প্লাটিহেলমিনথিস হচ্ছে 3 নাম্বার পর্ব, ফাইলাম মানে পর্ব, 3 নাম্বার পর্বে প্লাটিহেলমিনথিস আছে। তো এর বৈশিষ্ট্যগুলো আমরা এখন পড়বো, হ্যাঁ। আচ্ছা, প্লেট দেখতে কেমন বলো তো? প্লেট দেখতে কেমন? এই যে প্লাটিহেলমিনথিসে প্লেট কথাটা আছে, প্লেট হচ্ছে কেমন ভাইয়া? চ্যাপ্টা। তাহলে প্লাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি। প্লাটিহেলমিনথিস কি? চ্যাপ্টা কৃমি। প্লাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি, ঠিক আছে? তাহলে এই যে চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি, ফিতা ফিতা তো চ্যাপ্টা হয়, ঠিক না? এই যে এরকম স্ট্র্যাপের মতো ফিতা থাকে। ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, যকৃৎ কৃমি, রক্ত কৃমি, এইগুলা হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। এগুলা মনে রাখবা, হ্যাঁ। যারা এতদিন ভালো করে পড়ো নাই, এই ক্লাসটা করো। আমি আসলে তোমাদের এমসিকিউ পড়াচ্ছি, কিন্তু সাথে সাথে সিকিউও পড়াচ্ছি। দেখো, গ ঘও কমপ্লিট হয়ে যাবে। এইভাবে অন্য কোনো ভাইয়া ক্লাস নেয় কিনা আমি জানি না। পড়ো, মনোযোগ দিয়ে দেখো, অনেক উপকার পাবা, রিভিশন হয়ে যাবে। তাহলে ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, যকৃৎ কৃমি, রক্ত কৃমি, এগুলা হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের উদাহরণ। ওকে, তো এখান থেকে তোমার যদি পরীক্ষা আসে যে প্লাটিহেলমিনথিস পর্বের উদাহরণ লেখো গ নাম্বারে, তখন আমাদের কিছু কোয়েশ্চেন মনে রাখতে হবে, কিছু টপিক মনে রাখতে হবে। যেমন এরা হচ্ছে অ্যাসিলোমেট, এরা হচ্ছে অ্যাসিলোমেট। বায়োলজিতে কথাটার মানে হচ্ছে নাই, তার মানে এদের সিলোম নাই। সিলোম কি জিনিস? সিলোম কি জিনিস তোমরা জানো? জানলে ভালো, না জানলে পরে জেনে নিও, সমস্যা নেই, এখন আর অত আলোচনা করতেছি না। অ্যাসিলোমেট খালি মনে রাখো যে বায়োলজিতে কথাটার মানে হচ্ছে নাই, যদি অ্যাসেক্সুয়াল টাইপের কোনো কথা হয়। অ্যাসেক্সুয়াল মানে সেক্সুয়ালিটি নাই, এটা হচ্ছে অযৌন। উদ্ভিদের অযৌন জনন হয়, যৌন জনন হয়, ঠিক না? হ্যাঁ, রাইট। ওকে, সেল মানে হচ্ছে কোষ। সেলুলার মানে কি? কোষ নাই। এই কথাটার মানে হচ্ছে নাই, মানে যত জায়গায় থাকবে তত জায়গায় হবে না, নাই। অ্যাসিলোমেট মানে সিলোম নাই, এইটা মনে রাখবা, অ্যাসিলোমেট। তারপরে মনে রাখবা যে এদের হুক থাকে, কারণ কৃমি কি খায় বলো তো? রক্ত খায়। রক্ত খাওয়ার জন্য হুক লাগবে, চোষক লাগবে, সাকার লাগবে, বুঝছো? এদের রক্ত সংবহন তন্ত্র নাই, শ্বসন তন্ত্রও নাই। এদের সংবহন তন্ত্র নাই, শ্বসন তন্ত্রও নাই। আরেকটা মজার জিনিস আছে, এদের রেচনতন্ত্র শিখাকোষ দিয়ে গঠিত। দেখো লেখা আছে রেচনতন্ত্র শিখাকোষ দিয়ে গঠিত। এই কয়েকটা কথা মনে রাখবা, ঠিক আছে? পরীক্ষায় এগুলাই লিখবা, এমসিকিউ। এমসিকিউ এগুলা থেকে আসবে। আর যদি সিকিউ আসে, সিকিউ মানে তোমার হচ্ছে গতে যদি আসে, তাহলে লিখবা, কি লিখবা? যে এরা অ্যাসিলোমেট, সিলোম নাই, এদের রক্ত খাওয়ার জন্য চোষক বা হুক থাকে, শ্বসনতন্ত্র নাই, সংবহনতন্ত্র নাই, রেচনতন্ত্র শিখাকোষ দিয়ে গঠিত। ক্লিয়ার? শেষ। আর উদাহরণ হচ্ছে ফিতাকৃমি, যকৃৎকৃমি, চ্যাপ্টাকৃমি, রক্তকৃমি। এখন আসো আমরা সলভ করি। শিখাকোষ দেখা যায় কোথায়? একটু আগেই বললাম, প্লাটিহেলমিনথিস পর্বে। ক্লিয়ার? ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? একটু আগেই বললাম, প্লাটিহেলমিনথিস। শেষ। এবার পরের কোয়েশ্চেন আসো, টিউব উইথিন টিউব দেখা যায় কোন পর্বে? এটা আমাদের পড়তে হবে যে টিউব উইথিন টিউব, টিউব মানে নল, তার মানে এর বাংলা কথা হচ্ছে নলের ভিতর নল। টিউব উইথিন টিউব কথাটার মানে হচ্ছে নলের ভিতর নল। এর মানে হচ্ছে এই যে একটা নল, নল তো চিনো, পাইপ, এই নলের ভিতর আরেকটা নল থাকবে, আরেকটা পাইপ থাকবে, এটা হচ্ছে নলের ভিতর নল। আবু বক্কর মিজান, শাহরিয়ার আহমেদ সোহাগ, সোহাগ ভাইয়া তুমি কোন জেলা থেকে বলতেছো? দেখতেছো, দেখো। আচ্ছা, তো নলের ভিতর নল কোথায় দেখা যায়, বা টিউব উইথিন টিউব কোথায় দেখা যায়, এটা পড়ার জন্য আমাদের পরের পর্বে যাইতে হবে। পরের পর্বের নাম হচ্ছে নেমাটোডা। পরের পর্বের নাম হচ্ছে নেমাটোডা। এই প্লাটিহেলমিনথিসের পরের নাম হচ্ছে নেমাটোডা। দেখো, নেমাটোডা এরা হচ্ছে গোল কৃমি, নেমাটোডা হচ্ছে গোল কৃমি। আর আগে আমরা পড়ছিলাম প্লাটিহেলমিনথিস, তারা হচ্ছে চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি। গোল কৃমি মানে এরা দেখলে গোল হবে, এরা দেখতে এরকম গোল হবে, হ্যাঁ, কলমের মতো গোল হবে। তাহলে গোল কৃমির উদাহরণ কি? দেখো, চোখ কৃমি, গোল কৃমি, কেঁচো কৃমি, গোদরোগের কৃমি, এগুলা হচ্ছে তোমার নেমাটোডার উদাহরণ, ঠিক আছে? নেমাটোডার উদাহরণগুলো মনে রাখবা। চোখ কৃমি, চোখের মধ্যেও কৃমি থাকে, হ্যাঁ, এই যে দেখো চোখের মধ্যে কৃমি, এটা হচ্ছে চোখ কৃমি, লোয়া লোয়া। ওই যে একটা মিম আছে না, ময়ে ময়ে, ময়ে ময়ে না, এটা হবে লোয়া লোয়া। আচ্ছা, গোল কৃমি, কেঁচো কৃমি, চোখ কৃমি, গোদরোগের কৃমি, এগুলা হচ্ছে নেমাটোডা পর্বের উদাহরণ। তো তোমার যদি গ নাম্বারে আসে, ভাইয়া তো আমারে ভুলেই গেছেন, ভাইয়া তোমার নাম তো আমি দেখতে পাচ্ছি না, তোমার নাম কি?
তোমার নাম তো আসতেছে না, তোমার নাম বলো তো। গ নাম্বারে আসবে যে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে কি লিখবা? এরা হচ্ছে সুডো সিলোমেট। এই সুডো কথাটার মানে হচ্ছে নকল। তার মানে এদের সিলোমটা নকল, নকল সিলোম থাকে। হ্যাঁ, এক এক নাম্বার গেল নকল সিলোম। 2 নাম্বারে এদের দেহ নলের ভিতর নল দেখা যায়। দেখো এই যে গোল কৃমি, এই যে গোল কৃমি মানে এরা গোল হবে। এই যে নলের ভিতর নল হবে মানে টিউব উইথিন টিউব দেখা দিবে দিবে। আগের আমাদের প্লাটিহেলমিনথিসে হুক ছিল, মানে রক্ত খাওয়ার জন্য হুক বা সাকার ছিল, সাকশন ছিল। হ্যাঁ, কিন্তু এদের ওষ্ঠ থাকবে, ওষ্ঠ মানে ঠোঁট, এদের ঠোঁট থাকবে। এদের সংবহনতন্ত্রও নাই, শ্বসনতন্ত্রও নাই। তারপর যৌন দ্বিরূপতা দেখা যায়। যৌন দ্বিরূপতা মানে কি? মানে এদের জননাঙ্গ 2 রকমের, ছেলের জননাঙ্গ আলাদা, মেয়ের জননাঙ্গ আলাদা। তার মানে ছেলে আর মেয়ে আলাদা হবে। দেখো আমাদের নেমাটোডা পর্ব, এই কৃমিগুলা আগের পর্বের কৃমিগুলা থেকে উন্নত, কারণ এদের ছেলে মেয়ে আলাদা। কিন্তু আগে কোনো ছেলে মেয়ে আলাদা ছিল না, তারা ছিল উভয় লিঙ্গ। মানে একটা কৃমির মধ্যে ছেলের জননাঙ্গও থাকবে, মেয়ের জননাঙ্গও থাকবে। কি অদ্ভুত, তাই না? তাহলে পরীক্ষায় কি লিখবা? যে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বরে সুডোসিলোমেট, মানে নকল সিলোম থাকে। 2 নম্বরে নলের ভিতর নল থাকে। 3 নম্বরে ঠোঁট থাকে। 4 নম্বরে শ্বসনতন্ত্র নাই। 5 নম্বরে সংবহনতন্ত্র নাই। 6 নম্বরে সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। ক্লিয়ার? আসো আমরা এখন কোয়েশ্চেনগুলো সলভ করি। টিউব উইথিন টিউব কোন পর্বে দেখা দেয়? নেমাটোডা। এই যেগুলো কিন্তু পরীক্ষায় আসছিল। সলভ। মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত। ওষ্ঠ কথাটার মানে হচ্ছে ঠোঁট। ওষ্ঠ মানে কি ভাইয়া? ঠোঁট। ঠোঁট থাকে কোন পর্বের প্রাণীতে? নেমাটোডা পর্বের প্রাণীতে। আর আগের এই প্লাটিহেলমিনথিস পর্বে কি ছিল? হুক ছিল, রক্ত খাওয়ার জন্য হুক বা চোষক ছিল, সাকশন মাউথ ছিল। হ্যাঁ, সাকার ছিল। মানে এই নেমাটোডা পর্বের প্রাণীরা রক্ত খায়। কৃমি তো কি খাবে বলো? রক্ত খাবে। কৃমি আমাদের শরীর থেকে রক্ত খায়। তো নেমাটোডার কৃমিগুলা কি খায়? ঠোঁট দিয়ে রক্ত চুষে চুষে খায়। আর প্লাটিহেলমিনথিস পর্বের কৃমিগুলা কিভাবে রক্ত খায়? এই হুক দিয়ে চুষে চুষে খায়। বুঝছো? ক্লিয়ার? মার্জানা আক্তার 24 ব্যাচ, 23-এ ভাইয়ার ক্লাস করতাম। আচ্ছা আচ্ছা। মার্জানা কেমন আছো আপু? আচ্ছা। চৈতি কুন্ডু, চৈতি কুন্ডু আপু কেমন আছো? এইবার শিওর হলাম যে সত্যি ভুলে গেছেন। দাঁড়াও, ওয়েট 1 মিনিট। তোমার আইডিতে ঢুকতে পারতেছি না ভাইয়া, বুঝছো? এই জন্য। আচ্ছা, ঠিক আছে। দেখো গোলকৃমি কোন পর্বের প্রাণী? এই যে সরাসরি হুবহু কোয়েশ্চেন তুলে দিছে। গোলকৃমি কোন পর্বের প্রাণী? গোলকৃমি হচ্ছে আমাদের নেমাটোডা পর্বের প্রাণী, একটু আগেই বললাম, ঠিক না? চাবুক কৃমি, আচ্ছা চাবুক দেখতে কেমন হয় জানো? চাবুক দেখতে গোল হয়। তোমরা কি জানো চাবুক দেখতে কেমন হয়? গোল। চাবুক দেখছো কখনো? দেখতে চাও? চাবুকের ইংলিশ কি? ওয়েট, হুইপ মানে চাবুক। আসো আমরা চাবুক দেখবো এখন। দেখো পড়াশোনা করতে হয় দেখে দেখে, তাহলে এই যে মানুষ চাবুক মারে না, এইটা হচ্ছে একটা চাবুক। দেখো তো এটা গোল না দেখতে? চাবুকটা দেখতে গোল কিনা বলো? হ্যাঁ, চাবুক দেখতে গোল। তাহলে চাবুক কৃমি দেখতে কেমন হবে বলো তো? গোল কৃমি হবে। চাবুক কৃমি দেখতে গোল কৃমি হবে। গোল কৃমি হচ্ছে নেমাটোডা, একটু আগেই পড়ছি তাই না? ওকে। চোখ কৃমি, চোখ কৃমি হচ্ছে নেমাটোডা। দেখো এগুলো হুবহু কমন চলে আসতেছে। এগুলো এগুলা কিন্তু আমি তোমাদের বিভিন্ন বোর্ডের কোশ্চেন তুলে দিছি, বুঝছো? এই যে চোখ কৃমি হচ্ছে নেমাটোডা। সুতা কৃমি কোন পর্বের প্রাণী? সুতা কৃমি, সুতা দেখতে কেমন হয় বলো দেখি? সুতা দেখতে কি গোল হয় না চেপ্টা হয়? আমাকে বলো। সুতা দেখতে গোল হয় না চেপ্টা হয়? সুতা দেখতে অবশ্যই গোল হয় নাকি চেপ্টা হয় বলো? সুতা দেখতে অবশ্যই গোল হবে। তাহলে গোল কৃমি হচ্ছে নেমাটোডা। সলভ।
আচ্ছা, মেন্টল দিয়ে শ্বাসকার্য চালায় কোন পর্বের প্রাণী? আচ্ছা, এটা নতুন কোয়েশ্চেন, এটা আমরা পরের পর্বে চলে যাই। পরের পর্বের নাম হচ্ছে মলাস্কা। মলাস্কা পর্বের প্রাণীরা, এদের বৈশিষ্ট্য কি, এগুলা পরীক্ষায় আসবে, গ নাম্বারে আসবে। সো এখানে আমরা কি কি মনে রাখবো দেখো। মলাস্কা পর্বের প্রাণীর উদাহরণ হচ্ছে শামুক, ঝিনুক। খেয়াল করো, শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, লেলিগো, এমনকি স্কুইড। স্কুইড চেনো? অক্টোপাসের মতো দেখতে। এইগুলা হচ্ছে আমাদের মলাস্কা পর্বের প্রাণী। কি কি? ঝিনুক, শামুক, অক্টোপাস, সেফিয়া, ললিগো, স্কুইড। টানা মুখস্থ করে ফেলবা, এগুলা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। তো মলাস্কা পর্বের বৈশিষ্ট্য কি কি মনে রাখবা? যে এদের দেহ ম্যান্টল নামক আবরণে আবৃত, মানে আমাদের যেমন স্কিন বা ত্বক থাকে, এদের স্কিনকে, এই যে দেহে যে স্কিন থাকে সেটাকে বলা হয় মেন্টল। এই মেন্টল থেকে পরবর্তীতে একটা এই যে কি তৈরি হয়, একটা খোলক তৈরি হয়, হ্যাঁ, শেল তৈরি হয়। তাহলে মেন্টল থাকে সবারই, পরবর্তীতে এখান থেকে শেল বা একটা শক্ত আবরণ তৈরি হতে পারে। পৌষ্টিকনালী প্যাঁচানো, অবশ্যই দেখো এটা প্যাঁচানো না, পৌষ্টিকনালী। পৌষ্টিকনালী প্যাঁচানো, ইউ আকৃতিরও হতে পারে। তারপরে এরা এই মেন্টল দিয়ে শ্বাসকার্য চালায়, মানে আমরা যেমন ফুসফুস দিয়ে শ্বাস নেই, শ্বাস ছাড়ি, ঠিক সেরকম এরা হচ্ছে মেন্টল দিয়ে শ্বাসকার্য চালায়। অর্ধমুক্ত সংবহনতন্ত্র দেখা দেয়। ঠিক আছে, এই কয়েকটাই মনে রাখবা। এদের কাইটিন নির্মিত রেডুলা বা রেতিজিহ্বা থাকে। তাহলে কয়টা পয়েন্ট হইলো? মলাস্কা পর্বের বৈশিষ্ট্য লেখো, এটা গ নাম্বারে 3 মার্ক থাকবে। তোমাকে 5টা বা 6টা পয়েন্ট লিখতে হবে। কি কি লিখবা? মেন্টল নামক আবরণ থাকে, মেন্টল থেকে খোলক বা শেল তৈরি হয় 2টা, পৌষ্টিকনালী প্যাঁচানো 3টা, কাইটিন নির্মিত রেতিজিহ্বা থাকে 4টা, অর্ধমুক্ত শ্বসনতন্ত্র দেখা যায় 5টা, ফুলকা ও মেন্টল দ্বারা শ্বসন সম্পন্ন হয় 6টা। ক্লিয়ার? উদাহরণ কি? শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো, স্কুইড। ডান। এখন আসো পরের কোশ্চেনগুলো সলভ করি। মেন্টল দিয়ে শ্বাসকার্য চালায় কারা? মলাস্কা, একটু আগেই বললাম। অর্ধমুক্ত শ্বসনতন্ত্র দেখা যায় কোথায়? মলাস্কা। ডান। ইউ আকৃতির পৌষ্টিকনালী দেখা যায় কোথায়? মলাস্কা। ডান। রেডুলা বা রেতিজিহ্বা থাকে কোথায়? মলাস্কা। এগুলো তোমার বিভিন্ন বোর্ডে আসছে, হ্যাঁ। আপেল শামুক কোন পর্বের প্রাণী? এই যে শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো, স্কুইড কোন পর্বের প্রাণী ভাইয়া? মলাস্কা। স্কুইড কোন পর্বের প্রাণী? মলাস্কা। অক্টোপাস কোন পর্বের প্রাণী বলো, এটা তোমরা কমেন্ট করো। এই ক্লাস বুঝতেছো ভাইয়া? আর তোমরা ক্লাসটা শেয়ার দাও না কেন? ক্লাসটা শেয়ার দাও। ভাইয়া মাইক্রোফোনটা একটু প্রবলেম দিতেছে, তো তাই সাউন্ড কোয়ালিটি খারাপ আসতেছে। মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে, দাঁড়াও আমি একটু চেক করে দেখি। ভাইয়া মাইক্রোফোনটা একটু, আচ্ছা আচ্ছা, হ্যাঁ গোল, চাবুক দেখতে গোল হয়। জান্নাতুল ফেরদৌসি, তোমার নাম যেন কি ছিল? জান্নাতুল ফেরদৌসি আপু, তোমার নাম যেন কি ছিল আরেকবার বলো তো, ভুলে গেছি। প্যারাডক্স মিজান, মলাস্কা। হ্যাঁ, অক্টোপাস হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। ভেরি গুড, তোমার পরীক্ষায় ভালো করবা, অনেক ভালো করবা তোমরা। আব্দুল্লাহ আল নোমান, দেখো ভাইয়া, অক্টোপাস কোন পর্বের প্রাণী? মলাস্কা। রিমি, মলাস্কা। ভেরি গুড। এবার নতুন একটা টপিকে চলে আসলাম, আংটি কীট নামে পরিচিত কারা? এখানে একটা পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কি? পিলা গ্লোবোসা। এটা মনে রাখবা, হ্যাঁ। পিলা গ্লোবোসা হচ্ছে আপেল শামুক, এরা মলাস্কা পর্বের প্রাণী। এই যে এটা হচ্ছে পিলা গ্লোবোসা, হ্যাঁ। আচ্ছা, একটু সময় দাও আমাকে। ওয়েট। আচ্ছা, আমি তোমাদের থেকে 1 মিনিট চেয়ে নিচ্ছি। 1 মিনিট একটু আলোচনা করি, হ্যাঁ। দাঁড়াও। হ্যাঁ, খেয়াল করো, আমি জানি যে তোমরা সিকিউ সবাই বানায় টানায় লিখতে পারো, হ্যাঁ, একটু পড়লেই পারো। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম হয় এমসিকিউ নিয়ে। এত বড় বই, এত বড় বই, প্রতি লাইনে লাইনে এমসিকিউ, কাজেই তোমরা কনফিউজড হয়ে যাও যে কি পড়বো। এই যে দেখো, আমি তোমাদেরকে একটু আগেই দেখাইলাম না যে এই কয়েকটা জিনিস, এই পাতার সবগুলা জিনিস পড়তে হবে না, বরং আমি যেগুলা দাগাই দিলাম
এই কয়েকটা পড়ো, এই কয়েকটা পড়লে তুমি মেডিকেলে চান্স পাবা ইনশাল্লাহ, কারণ পরীক্ষায় মেডিকেলে এগুলাই আসে। তুমি ভার্সিটিতেও চান্স পাবা যদি তুমি আমার দাগানো লাইনগুলো ভালো করে পড়ো। তুমি বোর্ডে এইচএসসি বোর্ডেও A+ পাবা যদি তুমি সেগুলো ভালো করে পড়ো, বুঝছো? বেশিরভাগ স্টুডেন্ট ভালো রেজাল্ট করে না এই এমসিকিউ ভালো না করার জন্য। তো এই জন্য আমি তোমাদের জন্য 2টা কোর্স নিয়ে আসছি। শোনো ভাইয়া, তুমি ইউটিউবে বা ফেসবুকে অনেক সিকিউর উপর, সৃজনশীলের উপর অনেক ক্লাস পাবা, কিন্তু এমসিকিউর উপর তেমন ক্লাস নাই। আমি যেভাবে ক্লাস নিচ্ছি এইভাবে কি খুব বেশি ক্লাস আছে বলো? না, তেমন নাই। তো আমি তোমাদের এইচএসসি বায়োলজির উপর একটা এমসিকিউ ওয়ান শট কোর্স রান করতেছি, এবং যারা মেডিকেল প্রিপারেশন নিবা বা সেকেন্ড টাইমার আসো বা যারা অ্যাডভান্স প্রি মেডিকেল করতে চাও, তোমাদের জন্য এই কোর্সটা, ঠিক আছে? এই যে আমি কিভাবে পড়াচ্ছি তোমরা তো দেখলা, বুঝলা। তো এখানে কি হবে, তোমাদের আমি এক্সাম নিব এবং তারপর সেই এক্সামের কোয়েশ্চেনগুলোর সলভ ক্লাস নিব, বুঝতে পারছো? টাকা পয়সা মানে এটার ফি খুবই রিজনেবল রাখবো, তোমাদের সাধ্যের মধ্যেই রাখবো। তোমরা যদি কমপক্ষে 50 জন ইন্টারেস্টেড হও তাহলে আমি কোর্সটা রান করব, অথবা দরকার নাই রান করার। এখন আমাকে বলো যে তোমরা কি এই টাইপের কোর্স চাও কিনা। যারা চাও তারা জানিও, ঠিক আছে? কমেন্ট করো বা ইনবক্সে নক দিও। ঠিক আছে, বিজ্ঞাপন শেষ, বলে দিছি যা যা বলার। আর এই যে আমার ক্লাসগুলো দেখলে তো বুঝতেছই যে এটা শুধু এমসিকিউ ক্লাস না, বরং তোমার মেইন বইটা পুরাপুরি পড়া হয়ে গেল, গঘর জন্য পড়া হয়ে গেল, সিকিউ এর জন্য পড়া হয়ে গেল, বুঝছো? ঠিক আছে, আসো আমরা পরের কোয়েশ্চেন সলভ করি। কোন পর্বের প্রাণীরা আংটি কীট নামে পরিচিত? এটা সলভ করার জন্য আমাদের পরের টপিকে যেতে হবে, অ্যানিলিডা। 6 নম্বর পর্বের নাম হচ্ছে অ্যানিলিডা। 41 মিনিট হয়েছে, আর 20 মিনিট পড়াবো, 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবো। হ্যাঁ, এই অধ্যায় 1 ঘন্টাতেই শেষ করে দেবো। আচ্ছা, অ্যানিলিডা। অ্যানিলিডা হচ্ছে 6 নম্বর পর্ব। অ্যানিলিডা পর্বের উদাহরণ হচ্ছে কেঁচো আর জোক। এই অ্যানিলিডা পর্বের উদাহরণ হচ্ছে কেঁচো এবং জোক, ঠিক আছে? তো কেঁচো আর জোক কি তোমরা দেখছো? এই যে দেখো, এই যে কেঁচো আর এই যে জোক। তো কেঁচো আর জোকের মধ্যে কিছু মজার ব্যাপার আছে, যে এদের শরীর এই যে এইরকম এরকম, হ্যাঁ দেখো, আংটির মতো। মানে আমরা যদি এই বরাবর কেটে ফেলি তাহলে আমরা এই রকম একটা আংটি পাবো, বুঝতেছো? যদি আমরা এই দিকে কেটে ফেলি তাহলে এরকম একটা আংটি পাবো, যে এর মধ্যে আঙ্গুল ঢোকানো যাবে। বুঝতেছো ভাইয়া, যে এইগুলাকে কেটে ফেললে এটা আংটির মতো আঙ্গুলে ঢুকানো যাবে। প্যারাডক্স মিজান, জি ভাইয়া, আমি কিন্তু এইচএসসি 26। ওকে, ঠিক আছে। তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে নক দিও মেসেঞ্জারে, হ্যাঁ, এই যে পেজের ইনবক্সে নক দিলেই হবে। তোমরা যারা আগে ভর্তি পাবা তারা 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। শোনো, আমি তোমাদের কথা দিচ্ছি যে এই কোর্সগুলা যারা করবা তারা এমসিকিউ 25-এ 25 পাওয়ার মতো তোমাদেরকে আমি যোগ্য করে তুলবো, এই এইচএসসির স্টুডেন্টদের। আর যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের 30-এর মধ্যে বায়োলজিতে 30 পাওয়ার মতো যোগ্য করে তুলবো ইনশাল্লাহ। আমি আমার সর্বোচ্চটা দিব, বাকিটা তোমার উপর, তুমি পড়াশোনা করলে পারবা, না পড়লে তো নাই। ওকে, তাহলে অ্যানিলিডা পর্বের প্রাণীদের যেহেতু এদের আংটির মতো দেখা যাচ্ছে, কাজেই এদের নাম হচ্ছে আংটি কীট। এদের আরেক নাম কি ভাইয়া? আংটি কীট, মনে থাকবে এটা। এই জন্য এদের আরেক নাম হচ্ছে আংটি কীট। তাহলে আমরা এটা অ্যান্সার পেয়ে গেলাম যে আংটি কীট নামে পরিচিত হচ্ছে অ্যানেলিডা। ওকে, এখন এইখান থেকে তোমার গ নাম্বারে তুমি কি কি লিখবা যদি আসে যে অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্যগুলা লেখো, তাহলে তুমি কি কি লিখবা? তুমি লিখবা যে এদের দেহে প্রকৃত খণ্ডকায়ন উপস্থিত। প্রকৃত খণ্ডকায়ন মানে কি? মানে এই যে এদের দেহে এখানে কাটলে তুমি এর ভিতর যা যা পাবা, এইটাতে কাটলেও তুমি তার ভিতর তা তা পাবা, মানে একই জিনিস পাবা। ধরো এটা একটা মানুষ, মানুষের মাথায় যা পাবা পেটের মধ্যে কি তা পাবা? বলো, পাবা না। হ্যাঁ, অনলি বায়োলজি। শোনো, আমি তো বায়োলজি পড়াবো, ঠিক না বায়োলজি ভাইয়া?
জান্নাতুল ফেরদৌসি বলছে মেডিকেল মাস্টার এমসিকিউতে ইন্টারেস্টেড। ওকে, ফেরদৌসি আপু শোনো, তোমার নামটা আমি ভুলে গেছি, তোমার নামটা আরেকবার বললো তো। আচ্ছা, হ্যাঁ, মেডিকেলে বায়োলজিতে এমসিকিউ আসে 30টা। তো তুমি যদি 30-এ 30 পাও বা 28-29ও পাও, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কারণ 100-র মধ্যে 70 পাইলেই তুমি মেডিকেলে চান্স পাবা ইনশাল্লাহ। কিন্তু যেহেতু স্টুডেন্টরা 30-এর মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট 20 পায়, 19 পায়, 18 পায়, বুঝছো, এই জন্য অনেকেরই চান্স মিস হয়ে যায়। সো বায়োলজির প্রতি একটা আলাদা গুরুত্ব দেওয়া উচিত, মেডিকেলে সব থেকে বেশি মার্ক আসে বায়োলজি থেকে। হ্যাঁ, এই জন্য মাস্টার এমসিকিউ মেডিকেলে আমি বায়োলজি পড়াবো, ঠিক আছে। আচ্ছা, তো অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য, এদের প্রকৃত খণ্ডকায়ন উপস্থিত। মানুষের মাথায় ব্রেন পাওয়া যায়, পেটের মধ্যে কি ব্রেন পাওয়া যায় বলো? পাওয়া যায় না। কিন্তু আমাদের এই অ্যানিলিডা পর্বের যে প্রাণীগুলো আছে, কেঁচো যোগ, এদের এখানে কাটলে যা পাবা, এখানে কাটলেও তা পাবা, এখানে কাটলেও তা পাবা। তার মানে এদের প্রত্যেকটা খণ্ডকায়ন একই রকম, প্রকৃত খণ্ডকায়ন। ক্লিয়ার? 1 নম্বর গেল। আমাদের চলার অঙ্গ হচ্ছে পা, কিন্তু এদের চলন অঙ্গ হচ্ছে সিটি বা পেশল প্যারাপোডিয়া। 2টা গেল। তারপরে দেখো, এদের রেচন অঙ্গকে বলে নেফ্রিডিয়া, ঠিক আছে। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ এবং প্রোকোফোর লার্ভা দশা দেখা দেয়। কয়টা পয়েন্ট হইলো দেখো তো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। জাকিয়া, আচ্ছা, জান্নাতুল ফেরদৌসের আরেক নাম হচ্ছে জাকিয়া। ওকে আপু, ঠিক আছে, আমি মনে রাখতেছি। পৃথিবীর সব থেকে এই ক্লাস নিচ্ছি আর 15-20 মিনিট। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের নাম মনে রাখা। আচ্ছা, ঠিক আছে জাকিয়া আপু, তোমার নাম আমি মনে রাখবো। প্রোকোফোর লার্ভা দশা দেখা যায়, তাহলে এই পয়েন্টগুলো মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে এই পয়েন্টগুলো আমি দাগাই দিলাম না, এগুলা থেকেই বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন আসে, বোর্ড কোয়েশ্চেন, মেডিকেল কোয়েশ্চেন, ভার্সিটি কোয়েশ্চেন, যে কোনো জায়গায় পরীক্ষা দিবা এই লাইনগুলো থেকে কোয়েশ্চেন আসবে। আসো আমরা দেখি, কোন পর্বের প্রাণীরা আংটি কীট নামে পরিচিত? অ্যানিলিডা, কারণ এদের শরীরকে কাটলে এই যে আঙ্গুলের মতো আংটি হিসেবে পরা যায়, ঠিক না? আচ্ছা, পরের কোয়েশ্চেন, রেচন অঙ্গ কোনটি? রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, এদের রেচন অঙ্গকে বলে নেফ্রিডিয়া, একটু আগেই দেখলাম না, এই যে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ দেখা দেয়। প্যারাডক্স মিজান, ইয়েস, প্রতিদিন হবে, কালকেও হবে, কালকেও রাত 10টায় হবে ইনশাল্লাহ। সিটা কি? সিটা হচ্ছে চলন অঙ্গ, সিটা হচ্ছে চলন অঙ্গ। মানুষের যেমন পা থাকে এরকম, এই যে দেখো, অ্যানিলিডা পর্বের প্রাণীদের চলন অঙ্গ হচ্ছে সিটি বা সিটা। ওকে, এদের আরেক প্যারাপোডিয়াও বলতে পারো। তাহলে সিটা হচ্ছে চলন অঙ্গ। হ্যাঁ, প্যারাপোডিয়া, এই যে সিটার আরেক নাম হচ্ছে প্যারাপোডিয়া, কোথায় পাওয়া যায়? অ্যানিলিডাতে। ওকে, জাহানারা বেগম, জাহানারা বেগম আপু, ঠিক আছে। দেখো, প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটি? কালকের জন্য কোন চ্যাপ্টার মিজান ভাইয়া? কালকের চ্যাপ্টারের নাম হচ্ছে হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। আমি চেষ্টা করব 3টাই কমপ্লিট করানোর, ঠিক আছে। হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। হোসেইন এম আলিক, আচ্ছা দেখো, প্রাণী জগতের সব থেকে বৃহত্তম পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা, এটা পরীক্ষায় আসে। এটা, এই কোয়েশ্চেনটা কোথা থেকে করছি জানো? এই যে দেখাচ্ছি, এই যে আমরা যদি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়টা শুরু করি, তাহলে আমরা একটা পাই চার্ট দেখতে পাই। প্রাণী জগতের সমস্ত প্রাণীকে 9টা পর্বের ভাগ করানো হয়েছে। তার মধ্যে দেখো, এই পাই চার্টের সব থেকে বড় অংশ জুড়ে রয়েছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা। তার মানে সব থেকে বেশি প্রাণী হচ্ছে আর্থ্রোপোডা পর্বে, সব থেকে বেশি প্রাণী আছে আর্থ্রোপোডা পর্বে। তাহলে প্রাণী জগতের সর্ববৃহত্তম পর্বের নাম আর্থ্রোপোডা, এখান থেকে কোয়েশ্চেন হয়েছে। এরপর দেখো, এই অংশটা খেয়াল করো, এইটা দ্বিতীয় বৃহত্তম জায়গা না? হ্যাঁ, এটার নাম হচ্ছে মলাস্কা। তাহলে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম মলাস্কা। তারপরে দেখো, এই অংশটা আরেকটু ছোট, মানে এটা 3 নম্বরে আছে, এটার নাম হচ্ছে করডাটা।
তাহলে তৃতীয় বৃহত্তম পর্বের নাম কর্ডাটা, মনে থাকবে। প্যারাডক্স মিজান, জাহানারা বেগম, রাইকা, জাকিয়া, এই যে জাকিয়া তোমার নাম মনে রাখছি, সঞ্চিতা ফারদিন তুলি, চৈতি, রিমি, আচ্ছা নোমান ভাইয়া দেখো, মাহফুজ, তোমরা কি বুঝতে পারছো যে এই চিত্রটা থেকে 3টা কোয়েশ্চেন হয়, যে প্রাণী জগতের সর্ববৃহত্তম পর্বের নাম আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম মলাস্কা, তৃতীয় বৃহত্তম পর্বের নাম কর্ডাটা। আমি যেভাবে বই দাগায় দিচ্ছি তোমরাও এভাবে বই দাগায় রাখবা, ঠিক আছে? তাহলে পরীক্ষার আগে জাস্ট রিভিশন দিয়ে যাবা, শেষ। বৃহত্তম পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম মলাস্কা, আর্থ্রোপোডা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এই যে দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কি ভাইয়া? মলাস্কা, এই যে একটু আগেই দেখলাম। হিমোসিল কি? শোনো ভাইয়া, এই কোয়েশ্চেনের অ্যান্সার জানার জন্য, এই যে সিল মানে গহব্বর, স্পঞ্জ সিল একটু আগেই পড়াইছি না, সিল মানে গহব্বর, গহব্বরের আরেক নাম হচ্ছে ফাঁকা জায়গা। আর এই হিমো কথাটার মানে হচ্ছে রক্ত। তাহলে বলো তো হিমোসিল কি? রক্তপূর্ণ গহব্বর, শেষ। ইজি না? হ্যাঁ প্যারাডক্স মিজান ভাইয়া, আমার এইচএসসি 26-এর জন্য পেইড কোর্স আছে ন্যাফ্রন 2.0, চাইলে সেখানে ভর্তি হতে পারো। ভাইয়া এখানে বৈষম্য হচ্ছে। ভাইয়া তোমার নাম বলো, তোমার নাম তো আমি এখনো জানলাম না। তোমার এই যে যেমন জাকিয়া তার নাম বললো, ওর নাম ছিল জান্নাতুল ফেরদৌসি। আচ্ছা, হ্যাঁ রিমি, তোমার নাম বলো ভাইয়া। সাইনাস মানে ফাঁকা জায়গা, প্যারাডক্স মিজান, ভেরি গুড, তুমি তো ব্রিলিয়ান্ট। দেখছো, এগুলা জাস্ট ওয়ার্ড মিনিং শিখলেই তুমি এগুলা পেরে যাবা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা ওয়ার্ড মিনিং শিখি না, এই জন্য বায়োলজি আমাদের কাছে কঠিন লাগবে। এই ওয়ার্ড মিনিং শিখবা, বায়োলজি তোমার কাছে 1-2 ব্যাপার, বায়োলজিতে A+ আসবে না, মানে খুবই ইজি। হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ গহ্বর, কারণ হিম মানে রক্ত, সিল মানে গহ্বর, তাহলে রক্তপূর্ণ গহ্বরের নাম হিমোসিল, শেষ। মালপিজিয়ন নালিকা কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? এই কোয়েশ্চেনের অ্যান্সার জানার জন্য আমরা পরের টপিকে চলে যাচ্ছি। এই ক্লাস কি বোরিং লাগতেছে বলো? বোরিং লাগলে ক্লাস অফ করে দেব। দেখো, আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এই যে এরা হচ্ছে প্রাণী জগতের সব থেকে বড় পর্ব, 1 নম্বর পর্ব, ঠিক না? সব থেকে বড়, এই যে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা, এই যে আমরা কীট পতঙ্গ বলি না, তো যত পতঙ্গ আছে, যত পোকা মাকড় আছে, এই পোকাগুলাকে হচ্ছে আর্থ্রোপোডা পর্বে স্থান দেওয়া হয়েছে। এদের উদাহরণ কি? যেমন এই যে পোকা দেখছো, মৌমাছি, মৌমাছি, মশা, কাকড়া, চিংড়ি, দেখো চিংড়িও কিন্তু মাছ না, এরা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। হ্যাঁ, চিংড়ি একটা পোকা। হ্যাঁ, ভাইয়া বলেছে আরো 1 ঘন্টা হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা যদি ক্লাস করতে পারো আমি ক্লাস নিব, সমস্যা নাই। আচ্ছা, তো এই আর্থ্রোপোডা পর্বের উদাহরণ লেখো, এটা গ নাম্বারে আসবে। কিভাবে লিখবা? কিভাবে লিখবা দেখো, আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য তোমরা লিখবা যে এদের 2 জোড়া অ্যান্টেনা থাকে। অ্যান্টেনা কি জানো? এই যে এদের শুঙ্গ থাকে এরকম, দেখাচ্ছি, এই যে এরকম শুঙ্গ থাকে, দেখো, এই যে এদেরও শুঙ্গ থাকে, মশারও শুঙ্গ থাকে। হ্যাঁ, অ্যান্টেনা থাকে, বুঝছো? এই যে দেখো অ্যান্টেনা আছে, কাক, সবারই অ্যান্টেনা আছে। আচ্ছা, তাহলে এদের কি থাকে ভাইয়া? 2 জোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে, এবং এদের জটিল চক্ষু থাকে। এই জটিল চক্ষুকে বলা হয় পুঞ্জাক্ষী, এবং এদের শরীর কাইটিন নির্মিত। এদের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে, এই যে হিমোসিল একটু আগে শিখছি। রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত। এদের রেচন অঙ্গকে মালপিজিয়ন নালিকা বলে। এদের রূপান্তর ঘটে, এটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর, মনে রাখবা। রূপান্তরটা কেমন? অসম্পূর্ণ। যেহেতু এটা এমসিকিউ সলভ ক্লাস, কাজেই খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। অসম্পূর্ণ রূপান্তর কি, এগুলো একটু নেটে সার্চ করে দেখে নিও। আর যারা আমার পেইড ব্যাচে ছিল তারা তো জানোই। আচ্ছা,
ঠিক আছে, তাহলে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এতগুলা পয়েন্ট লিখতে হয়, গ নাম্বারে 5-6টা পয়েন্ট লিখলেই এনাফ। দেখছো কত ইজি না? আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য লিখে ফেলতে পারবা। আর্থ্রোপোডা। আসো এখন আমরা সলভ ক্লাস করি। মালপিজিয়ন নালিকা কোথায় দেখা যায়? আর্থ্রোপোডা, একটু আগেই পড়লাম। আকাশ সাহেব, একটা হেল্প করা যায় আমাকে? ক্লাস নিচ্ছি তো, যদি কামাল মামা তো একটু করে অফ করে দিবে, আমার ভাতটা একটু নিয়ে আয় না। ভাত দেখলে একটু বলতো, আমি ক্লাস আছি তো। আচ্ছা, মালপিজিয়ন নালিকা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, ঠিক আছে? এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে মালপিজিয়ন নালিকা দেখা যায়, এটা হচ্ছে রেচন অঙ্গ। পরীক্ষায় আবার কোশ্চেন আসতে পারে যে মালপিজিয়ন নালিকা কি। এই কি অন হয়ে গেল? এই আমি কিন্তু খুবই স্পিডে পড়াচ্ছি, বেশি দ্রুত হচ্ছে। শোনো, এগুলো ওয়ান শট ক্লাস না, আমি যদি ধীরে ধীরে বলি তাহলে তো অনেক সময় লাগবে, এই জন্য তাড়াতাড়ি পড়াচ্ছি। মালপিজিয়ন নালিকা কোথায়, এই রেচন অঙ্গটা পাওয়া যায় আর্থ্রোপোডা পর্বে, ঠিক আছে? এবার মালপিজিয়ন বডি, এই যে আমাদের কিডনি আছে না ভাইয়া, কিডনি চিনো? কিডনি দেখতে কেমন? এই যে এরকম দেখতে কিডনি না, মানুষের কিডনি দেখতে এরকম। এটা হচ্ছে মানুষের কিডনি। তো এই মানুষের কিডনির ভিতর নেফ্রন থাকে, ওইখানে মালপিজিয়ন বডি থাকে। তাহলে মালপিজিয়ন বডি পাওয়া যায় মানুষে, কোথায় পাওয়া যায় ভাইয়া? মানুষ কোন পর্বের প্রাণী? কর্ডাটা পর্বের প্রাণী। তাহলে মালপিজিয়ন বডি পাওয়া যায় কর্ডাটা পর্বে। খেয়াল করো, এগুলো কিন্তু ভুল হয়, স্টুডেন্টরা ভুল করে। আর মালপিজিয়ন নালিকা পাওয়া যায় আর্থ্রোপোডা পর্বে, ক্লিয়ার? মালপিজিয়ন নালিকা পাওয়া যায় আর্থ্রোপোডা পর্বে, মালপিজিয়ন বডি পাওয়া যায় কর্ডাটা পর্বে। ওকে। তারা মাছের প্রতিসম্যতা কেমন? তারা মাছ দেখতে কেমন জানো? তারার মতো দেখতে। তারার মতো দেখতে তারা মাছ। তো এই প্রতিসম্যতা কথাটার মানে হচ্ছে কতভাবে কাটা যায়। দেখো, একভাবে কাটলে এই পাশ সমান হয়, এরকম ভাবে তুমি যতভাবে কাটো এই পাশ সমান হবে। একভাবে কাটা যাবে, দুই ভাবে, তিন ভাবে, চার ভাবে, পাঁচ ভাবে, টোটাল 5 ভাবে কাটা যায়। এই জন্য একে বলা হয় পঞ্চঅরীয় প্রতিসম, ক্লিয়ার? প্যারাডক্স মিজান বলছে না ভাইয়া, ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এই স্পিডেই পড়াচ্ছি। তারা মাছের প্রতিসম্যতা হচ্ছে পঞ্চঅরীয়। আসো পরের টপিকে চলে যাই। এবার আমরা চলে আসলাম একাইডোডার্মাটা পর্বে। একাইনোডার্মাটা পর্বের উদাহরণ হচ্ছে তারা মাছ। একাইনোডার্মাটা পর্বের উদাহরণ হচ্ছে তারা মাছ, মনে রাখবা। আচ্ছা, তারা মাছ। তো এই গ নাম্বারে যদি আসে যে তারা মাছ থেকে কোয়েশ্চেন আসবে যে একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্যগুলা লেখো, তখন তুমি কি লিখবা? যে এরা পঞ্চঅরীয় প্রতিসম, এদের দেহে মৌখিক বিমৌখিক তল আছে। তার মানে কি দেখো, এই যে এটা এদের মুখ না, নিচের দিকে মুখ আছে, মুখের ঠিক উল্টা দিকেই পিঠ আছে। মুখের ঠিক উল্টা দিকেই পিঠ আছে, মানে মৌখিকের উল্টা দিকে বিমৌখিক তল আছে। কিন্তু একটা মানুষের কথা চিন্তা করো তো ভাইয়া, এটা হচ্ছে মুখ, মুখের কি উল্টা দিকে পিঠ আছে? না, মুখের উল্টা দিকে মাথা আছে। কাজেই মানুষের মৌখিক বিমৌখিক তল নাই, কিন্তু এদের মৌখিক বিমৌখিক তল আছে। হ্যাঁ, এদের 5টা অ্যাম্বুলেক্রাল খাদ আছে। এদের রক্ত সংবহন তন্ত্র নাই। এদের নালিকা পথ বা টিউব ফিড আছে। পানি সংবহন তন্ত্র আছে। সকল প্রাণী সামুদ্রিক। এই যে দেখছো কতগুলা পয়েন্ট হইলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা পয়েন্ট হয়ে গেছে। গ নাম্বারে 5-6টা লিখলেই এনাফ। ঠিক আছে, এখন আরেকবার বলতেছি, একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কি? পঞ্চঅরীয় প্রতিসম, মৌখিক বিমৌখিক তলে বিন্যস্ত, 5টি অ্যাম্বুলেক্রাল খাদ আছে, নালিকা পথ চলনাঙ্গ হিসেবে কাজ করে, পানি সংবহনতন্ত্র আছে, রক্ত সংবহনতন্ত্র নেই, সকল সমুদ্র সদস্য সামুদ্রিক। শেষ। আসো এখন আমরা সলভ করি। তারা মাছের প্রতিসাম্যতা কেমন? পঞ্চঅরীয়। এইবার এন্ডোস্টাইল পরে যাচ্ছি। এই যে টিউব ফিট, টিউব ফিট বা নালিকা পথ পাওয়া যায় একাইনোডার্মাটা পর্বে। শেষ, ক্লিয়ার? এবার পরবর্তী কোয়েশ্চেন, সিলাকান্ত কি? সিলাকান্ত হলো সার্কোপটেরিজি। এটা জানার জন্য আমাদের যাইতে হবে আরো নিচে। শোনো, পৃথিবীতে যত ধরনের মাছ আছে এই সবগুলা মাছকে দেখো, এখানে আমরা 3টা ভাগে ভাগ করেছি, কন্ড্রিকথিস,
অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি। তো এইগুলার উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। সার্কোপটেরিজির উদাহরণ হচ্ছে সিলাকান্থ এবং লাংফিশ, মনে থাকবে। সার্কোপটেরিজির উদাহরণ হচ্ছে সিলাকান্থ এবং লাংফিশ। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আর অ্যাক্টিনোপটেরিজির উদাহরণ হচ্ছে এই যে আমাদের ইলিশ মাছ, রুই মাছ, রানী মাছ, আমরা যে মাছগুলা খাই এগুলা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির উদাহরণ। আর এই কন্ড্রিকথিসের উদাহরণ হচ্ছে এই যে সামুদ্রিক হাঙ্গর মাছ, স্টিংরে, এগুলা। ঠিক আছে, তাহলে বলো সিলাকান্থ কি? সিলাকান্থ হচ্ছে সার্কোপটেরিজি। বাংলাদেশের জাতীয় মাছ মানে ইলিশ মাছ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অ্যাক্টিনোপটেরিজি। এই যে একটু আগেই দেখলাম অ্যাক্টিনোপটেরিজির মধ্যে আছে ইলিশ মাছ। ডান। তরুণাস্থিময় মাছ কারা? দেখো এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিভাবে করব। এই কন্ড্র কথাটার মানেই হচ্ছে তরুণাস্থি। কন্ড্র কথাটার মানে কি? তরুণাস্থি। তাহলে তরুণাস্থিময় মাছ হচ্ছে কন্ড্রিকথিস। শেষ। কন্ড্রিকথিসের আইস কেমন? কন্ড্রিকথিসের আইস হচ্ছে প্লাকোয়েট, এটা মনে রাখবা। অ্যাক্টিনোপটেরিজির আইস কেমন? সাইক্লোয়েট, মনে রাখবা। সার্কোপটেরিজির আইস কেমন? এটা হচ্ছে গ্যানোয়েট। ঠিক আছে। রশ্মিময় পাখনা বিশিষ্ট, এই শোনো এই তিনটা হুবহু পরীক্ষায় আসে, মনে রাখবা। কন্ড্রিকথিসের আইস হচ্ছে প্লাকোয়েট, অ্যাক্টিনোপটেরিজির আইস হচ্ছে সাইক্লয়েড, সার্কোপটেরিজির আইস হচ্ছে গ্যানোয়েট। শেষ। টানা মনে রাখবা। ঠিক আছে। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কি? যদি আমরা একটা রুই মাছ আট করার ট্রাই করি, দেখো এটা হচ্ছে আমাদের একটা রুই মাছ। তো রুই মাছের বা ইলিশ মাছ, এখানে দেখো অনেকগুলো রশি রশি আছে, রাইট? হ্যাঁ। তো এই রশি, এই জন্য এটা বলছে যে রশিময় পাখনা বিশিষ্ট মাছ বা রে ফিন্ড ফিশ পাওয়া যায় কোথায়? রে ফিন্ড ফিশ। তাহলে ইলিশ মাছ বা রুই মাছ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? একটু আগেই পড়ছি, অ্যাক্টিনোপটেরিজি। কাজেই সঠিক অ্যান্সার অ্যাক্টিনোপটেরিজি। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, এটা দ্বারা বোঝাইছে যে এই যে একটা মাছ, এই মাছে কোনো রশি থাকবে না, বরং পিণ্ড থাকবে। হ্যাঁ, মানে এগুলা গোস্ত পিণ্ড থাকবে, বুঝছো? মানে আমাদের আগের মাছে এরকম এরকম রশিময় পাখনা ছিল, কিন্তু এখানে এগুলা সব মাংস থাকবে। হ্যাঁ, মানে মাছ থাকবে, মাছের এই দেহটার মধ্যে কোনো এরকম পাখনা থাকবে না। এই জন্য এটাকে বলে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। পাখনা থাকবে কিন্তু এরকম এরকম থাকবে না। এটা হচ্ছে সার্কোপটেরিজি। সার্কোপটেরিজির উদাহরণ কি? সিলাকান্থ, লাংফিশ। ওকে, প্যারাডক্স, মিজান, অ্যাক্টিনোপটেরিজি। ভেরি গুড। যাদের পৌষ্টিক নালী আছে তাদেরকে বলে অ্যান্টোরোজোয়া, কারণ এই অ্যান্টোরো কথাটার মানেই হচ্ছে পৌষ্টিক নালী। শেষ। দেখছো কত ইজি, ওয়ার্ড মিনিং জানলে এগুলো পেরে যাবা। এই যে 50টা কোয়েশ্চেন আমরা সলভ করে ফেললাম। অধ্যায়টা শেষ হলো। আমি আরেকটু বিজ্ঞাপন দিতে চাই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তোমাদের এগুলা সব হচ্ছে এমসিকিউ শর্ট ক্লাস হবে। হ্যাঁ এটা, আচ্ছা শর্ট ক্লাস বলতেছি কেন, এমসিকিউ ওয়ান শর্ট। থ্যাংক ইউ বন্ধু, জাযাকাল্লাহু খাইরান। শোনো, এমসিকিউ ওয়ান শর্ট ক্লাস হবে। এই ওয়ান শর্ট ক্লাসগুলো এই যে একটা ক্লাসে পুরো অধ্যায় শেষ করে ফেলবো, বুঝছো? তোমরা যদি চাও আরো ক্লাস নিব, কোনো সমস্যা নয়। এইচএসসি এবং মেডিকেলের দুইটার জন্যই হবে, কিন্তু কথা হচ্ছে কমপক্ষে 50 জন ইন্টারেস্টেড হওয়া লাগবে। তাছাড়া আমি এত সময় দিব, দেখো ভাইয়া একটা জিনিস খেয়াল করো। এই যে আমি তোমাদেরকে বই দেখায় দেখায় বলে দিচ্ছি যে কোনটার অ্যান্সার কোথায় আছে, গ ঘতে কি আসবে, কি পড়বা সব বলে দিচ্ছি। এরকম ভাবে তুমি ইউটিউবে কোনো ক্লাস পাবা? অন্য কোনো ভাইয়ার ক্লাস দেখছো কিনা আমাকে জানাও। আমি কোনো ভাইয়ার ক্লাস পাই নাই, তোমরা পাইতে পারো, পেয়ে থাকলে আমাকে জানাও যে এরকম ক্লাস পাইছো কিনা। আমার জানা মতে বাংলাদেশে কেউ এভাবে ক্লাস নেয় না, আমি নিচ্ছি। সো তুমি যদি এই ক্লাসগুলা করো, তোমার বায়োলজির যে ভয় আছে সেটা একদমই কেটে যাবে। ভাই একটা কথা মনে রাখবা, দুনিয়ায় কোনো কিছু কঠিন বলে কিছু নাই। দুনিয়ায় কঠিন বলে কিছু নাই। কোনো জিনিস তোমার কাছে কঠিন লাগে তার মানে যেই মানুষটার কাছ থেকে তুমি শিখতেছো সে তোমাকে কঠিন করে বোঝাচ্ছে, বুঝছো? দুনিয়ায় কোনো কঠিন জিনিস নাই, সবকিছুই সহজ।
যদি তোমাকে কেউ সহজ করে বুঝায় দেয় তাহলে। ঠিক আছে? এই যারা মেডিকেলের এই কোর্সটা করবা তোমাদের বায়োলজিতে কোনো ঝামেলা থাকবে না। আর বিভিন্ন রাইটারের বই পড়া লাগে মেডিকেলের জন্য, বিভিন্ন রাইটারের বই পড়া লাগবে না, একটা বই পড়বা আর অন্য রাইটার থেকে কি কি ইনফরমেশন পড়া লাগবে আমি বলে দিব, লেখায় দেবো, সমস্যা নেই। ঠিক আছে? সো যারা ইন্টারেস্টেড জানাইও, আর তোমাদের বন্ধুদেরকেও বলিও। কালকেও আমি এরকম একটা ক্লাস নিব, আগামীকাল রাত 10টায়। হ্যাঁ, নেক্সট ক্লাস হবে আগামীকাল রাত 10টায়। টপিক হচ্ছে হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। আর দেখো তোমরা 9, 10, 20 জন যদি ক্লাস করো, 15, 20 জন, তাহলে কি আমার ভালো লাগবে বলো? আমি এই সময়টা একটা মুভি দেখতে পারতাম, একটা নাটক দেখতে পারতাম, শুয়ে ফোন টিপতে পারতাম, কত কি করতে পারতাম, আমার নিজের পড়াশোনা করতে পারতাম, ঠিক না? কিন্তু এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, সো তোমরা একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে জানাবা। হ্যাঁ, আর তোমরা ক্লাস শেয়ার দাও না কেন? তোমরা ক্লাস শেয়ার দিলেই তো তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারবে। তাড়াহুড়া করে লিখতেছি তো লেখা বেশি ভালো হচ্ছে না। আগামীকাল রাত 10টায় আরেকটা ওয়ান শট এমসিকিউ ক্লাস হবে। টপিক হচ্ছে হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। ঠিক আছে? ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, ডান। আল্লাহ হাফেজ। ক্লাস স্টপ করে দিচ্ছি। হ্যাঁ।